This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে আগামী দিনে মমতা ব্যানার্জিকে বাঁচতে হলে রাহুল গান্ধীর পা ধরতে হবে। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বাঁচতে গেলে আগামী দিনে রাহুল গান্ধীর পায়ে পড়তে হবে। কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন, আর অধীর চৌধুরীকে যা বলতে শুনলাম সেটা শুনে বলতে ইচ্ছে করছে মেলালেন তিনি মেলালেন। অধীর চৌধুরী আজকের পর বলতে পারেন যে রাজনীতিকদের একটা অতিরিক্ত ইন্দ্রিয় থাকেন, আর তাই সেই ইন্দ্রিয়টার ব্যবহার করে আগা মাছ পান, সেই সমস্ত ঘটনাগুলোকে দেখতে পান যেগুলো আপনি আমি সাধারণ মানুষ চট করে বুঝে উঠতে পারি না, দেখে উঠতে পারি না। আর্কাইভ ঘেটে ওই অধীর চৌধুরীর যে বক্তব্যটা শোনালাম, ওটা যখন খুঁজছিলাম, যখন বার করছিলাম, তখন দেখছিলাম যে মোটামুটি 2 মাস আগে, 2 মাসই হবে, গত 14ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে সেটা তো তখনই দেখে ফেলেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। কারণ যা রটছে তা যদি ঘটছে এরকম বলা যায়, মানে খানিকটা হলেও ঘটে যায়, তাহলে গোটা বিষয়টা খুব পরিষ্কার, সহজ সরল অঙ্ক। কংগ্রেসে মিশে যাবে তৃণমূল কংগ্রেস। নদী, তার থেকে শাখা নদী, তারপর আবার সেই নদীতে মিশে যাওয়া। ভুল বললাম, তৃণমূল কংগ্রেস মিশবে না এটা বলে দিতে পারি, কিন্তু এখনও পর্যন্ত যিনি খাতায় কলমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, দলনেত্রী, সুপ্রিমো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কংগ্রেসে মিশে যাবেন, যে ফরম্যাটেই হোক, বশ্যতা স্বীকার করে হোক, তার সহযোগী হয়ে হোক, যেভাবেই হোক। এবার সত্যি কারোর হাতে পায়ে ধরে দেশের রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে কংগ্রেসকে তিনি খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইলেন কি না সেটা এক্ষুনি হয়তো বলাটা খুব মুশকিল, কিন্তু যেটা এক্ষুনি বলা যেতে পারে সেটা হলো কেন ইন্ডিয়া জোটের বৈঠকের পরেও দিল্লিতে থেকে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ ওই বাড়তি সময়টুকু নিজেদের জন্য পাড়ানির কড়ি খোঁজার কাজে লাগিয়েছেন তারা। সোমবার ইন্ডিয়া জোটের ওই বৈঠকে সোনিয়া গান্ধীর পাশেই বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যারা ছিলেন সেই সাংবাদিক সম্মেলনে তারা বলছিলেন যে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা অদ্ভুত ঝিমিয়ে পড়া ব্যাপার ছিল, যেটা সচরাচর তাকে দেখা যায় না। কিছু বলতে কেউ শোনেনি, কিরকম একটা গুটিয়ে রয়েছেন। স্বাভাবিক বৈঠকে তার এই যে গুটিয়ে থাকাটা, এটা কিন্তু একদম স্বভাব বিরুদ্ধ ব্যাপার। কিন্তু তারপর শোনা যাচ্ছে মঙ্গলবারই নাকি ঘরের মেয়েকে ঘরে ফিরে আসার প্রস্তাবটা সুযোগ বুঝে দিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী, এবং কংগ্রেস সভানেত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সভানেত্রীর পদটা অফার করেছেন। আর একই সঙ্গে রাহুল গান্ধীর তরফে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব চলে গেছে যে ফিরেই এসো, কংগ্রেসে এলে তোমাকে একদম খালি হাতে আসতে হবে না, তাকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হবে, এরকমই নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। এবার অভিষেক সোনিয়া গান্ধীর বাসভবনেই রাহুলের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই জন্যেই, মানে ওই বৈঠকটা করবেন বলেই তিনি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কলকাতায় ফিরছেন না, এটা নাকি আগের থেকেই ঠিক ছিল। সবটাই যদি আগের থেকে ঠিক ছিল তাহলে ওই মিলে যাওয়া, মিশে যাওয়া, অফার টফার আসবে, এবং তাতে তারা কি বলবেন না বলবেন বা তারা নিজেরা কি চাইবেন, সবই কি আগের থেকে ঠিক ছিল? জানি না, ভবিষ্যতে আস্তে আস্তে জানতে পারবো। তবে ওই বললাম, ওই রাহুলের সঙ্গে সোনিয়া গান্ধীর বাড়িতে যে বৈঠক, সেখানেই নাকি তাকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারির পদটা অফার করেছেন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রস্তাবে রাজি হয়ে গেছেন এরকম কোনো খবর এখন পর্যন্ত নেই, এবং সুনির্দিষ্ট করে কেউ যেহেতু কোনো বক্তব্য রাখছেন না, আমরা ওই ভায়া মিডিয়া যে খবরগুলো পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। এটাকে ধরে আবার বলবেন না যে একদম তো আপনারা আগের থেকে কোনো ইঙ্গিত দেননি, তাই ইঙ্গিতটা দিয়ে রাখলাম আর কি। এবার অনেকগুলো ফরম্যাটে এই ব্যাপারটা হতে পারে, যেটা বললাম, আজ দুজনার দুটি পথ, শুধু
দুটি দিকে গেছে বেঁকে, এটা যেরকম বলাটা সহজ ছিল একটা সময়, ঠিক একইভাবে দুটো পথ এক হয়ে মিলে গেল, সেটাও বলা যেতে পারে। আবার এরমও হতে পারে দুটো পথ হাত ধরাধরি করে পাশাপাশি চললো, কি শর্তে চললো, কীভাবে শর্তে চললো, এগুলো ক্রমশ প্রকাশ্য। কারণ এইটুকুনি অন্তত জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সময় চেয়েছে। তাই দুটো প্রশ্ন কেবল তুলতে চাইছি। এক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদটা যে অসাধারণ একটা পদ ছিল, এটা তো আমরা সবাই জানি। তৃণমূলের নম্বর 2 নম্বর ছিলেন অভিষেক। সেদিক থেকে কংগ্রেসের এই সাধারণ সম্পাদকের পদ যেটা তাকে দেওয়া হয়েছে বা দিতে চাওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা যদি সত্যি হয়ে থাকে এবং তিনি যদি সেটা গ্রহণ করেন, তাহলে দেখুন এটা বলার জায়গা থাকবে যে পদের দিক থেকে তো যা ছিলাম তাই আছি, কোনো বদল হয়নি। বরং সাম্প্রতিককালে তৃণমূলকে এরপরে আর সর্বভারতীয় দল বলা যাবে কি যাবে না, এটা নিয়ে কত রকম সংশয় রয়েছে এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের সর্বভারতীয় তকমাটাই হয়তো চলে গেছে। সেখানে কংগ্রেস একটা এত বড় সর্বভারতীয় দল, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। সেইখানে তাদের সাধারণ সম্পাদকের পদ মানে তো অনেকটা উন্নতিই হলো। আমরা ওই সচরাচর দেখি না, কেউ একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যখন যান তখন সবসময় বলেন যে এই হাইক নিয়ে গেছি, পদোন্নতি হয়েছে, টাকা পয়সা বেড়েছে, মাইনে টাইনে, এরকমই তো সবসময় মানে উন্নতির জন্য সচরাচর কেউ একদিক থেকে অন্যদিকে যান। আর একটাভাবে অবশ্য যান যখন বাধ্য হয়ে একটা চাকরি তাকে ছাড়তে হয় এবং অন্য চাকরির খোঁজ করতে হয়। তখন তো সেই আপনাদের মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রাম পরবর্তী ক্ষেত্রে বলেছিলেন বেগার্স ক্যানট বি চুজার্স, ঠিক সেই রকমই হয়ে যায় তখন অবস্থাটা। হাতে পায়ে ধরে যা পাওয়া যায় সেটাকেই মেনে নিতে হয়। সুতরাং তার এরকম পরিস্থিতিতে দেখুন তৃণমূল এরকমভাবে পর্যুদস্ত হয়েছে, যেভাবে পরের পর সাংসদ তারা উল্টো দিকে হাঁটা দিয়েছেন এবং একদম হাঁটা মানে কি, ইন্ডি জোটে যাওয়ার বদলে তারা একদম পুরো উল্টো দিকে হেঁটে এনডিএ জোটে ঢুকে গেছেন জোট করে। একের পর এক রাজ্যসভার সাংসদ তারা পদত্যাগ করছেন, যে পদগুলো তৃণমূল অন্তত ইদানিংকালে আর কখনো ফিরে পাবে না, এটা তো খুব নিশ্চিত। তাদের যা সংখ্যা এবং সেই সংখ্যা ভাগ হওয়ার পর যে জায়গায় দাঁড়িয়েছে, ওই ঋত আসন পুনরুদ্ধার করার কোনো সম্ভাবনাই নেই। ফলে এটা তো মেনে নিতে হবে যে তৃণমূল তারা সত্যি অস্তিত্বের সংকটে ভুগছে। তো যার কিচ্ছু নেই, তার তো যা পড়ে পাওয়া 14 আনা সেটাই অনেক। সেদিক থেকে যদি একই পদমর্যাদার বা ওই বললাম যে কংগ্রেসের সাধারণ সম্পাদক এরকম একটা পদ দেওয়া হয়, তাহলে তো বিরাট ব্যাপার। কিন্তু গুরুত্ব সেটা কি সত্যিই ওরকম থাকবে? কংগ্রেসের বৃহৎ পরিবারে সাধারণ সম্পাদক পদটা এটা এক নয়, একাধিক, এবং তাদের যে বিরাট আলাদা করে বিরাট একটা ভূমিকা বা তাদের একটা গুরুত্ব আছে এরকমও নয়, কংগ্রেসের ক্ষেত্রে তো নয়। সেদিক থেকে অভিষেক কোনো স্বতন্ত্র ভূমিকায় নিজেকে দেখতে পাবেন না, বরং আরও অনেকের সঙ্গে পাশাপাশি বসে তাকে পদ ভাগাভাগি করতে হবে। এবং সব থেকে বড় কথা, সেটা ওই প্রথম শ্রেণীর বাইরে আর কি। এবার দ্বিতীয় প্রশ্নটা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ওই কংগ্রেসের সহ সভানেত্রীর পদটাকে গ্রহণ করবেন? ভাবুন তো, তিনি ছিলেন তার দলের নাম্বার 1। শোনা যেত তৃণমূলে তার পোস্টটাই একমাত্র পোস্ট, বাকিগুলো ল্যাম্প পোস্ট। এবার এখন তৃণমূল দলটা হাইজ্যাক হয়ে যাচ্ছে বলে যে দল তিনি 28 বছর আগে ছেড়ে এসেছিলেন, সেই কংগ্রেসে কি সত্যিই একটা ওই আর 5টা পোস্ট হতে, তার মধ্যে একটা পোস্ট হতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়? লাইটটাই যদি না থাকে তাহলে পোস্টের গুরুত্ব বা তার সেই এতদিনের অভ্যেস সেটাকে বদলে ফেলা কোনোটাই কি খুব সহজ হবে? কঠিন, কিন্তু এটা মানতে হবে। কারণ কংগ্রেসের 51বর্তী পরিবারে সাধারণ সম্পাদকের মতোই ওই সহ সভানেত্রীর পদটাও তো এক নয়, একাধিক, এবং গুরুত্বের দিক থেকে যে গুরুত্ব তিনি এখানে পেতেন তৃণমূল নেত্রী হিসেবে, তা তো ধারে কাছে নেই। তাহলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে
কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, মানে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। যাক, ধরি মাছ নাছুই পানি করলেও সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবরটা অন্তত কুণাল ঘোষ অস্বীকার করলেন না। তার মানে বৈঠক একটা হয়েছে, এটা তিনি স্বীকার করলেন। এবং বৈঠকে এই আলোচনাগুলো যে হয়নি সেটা নিয়েও কোনো মুখ খুললেন না। এই মুহূর্তে দলের একান্ত অনুগত যে গুটি কয় লোক পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবেই তার মধ্যে একজন তিনি। এরকম একটা বৈঠক হচ্ছে, তার মধ্যে কি একটু উৎকণ্ঠা ছিল না? কী হয় ভাবছিল না? দিনের শেষে তিনি তো সাংবাদিকও বটেন, আমরা তো এরকম হাঁকপাক করি, কি হলো, মিটিংটা হলো তো, কি হলো বলুন তো, এরকম কিছু জানা যাবে? এটা কুণাল ঘোষের জানতে ইচ্ছে করেনি, বা যিনি এই মুহূর্তে তার হয়ে একমাত্র ব্যাট করছেন সেই কুণাল ঘোষের সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেননি। এটা কি মেনে নেওয়া যায় বলুন তো? সুতরাং ধরে নিচ্ছি সরাসরি না হলেও ভায়া মিডিয়া তিনি কিছু না কিছু তো জানেন, এবং তার ভিত্তিতে তিনি কিন্তু যে রটনাগুলো উঠছে চারপাশে সেগুলোকে অস্বীকার করেন। তাহলে বৈঠকে আলোচনা হয়েছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে, বা এরকম প্রস্তাবটা আদৌ এসছে কি না সে বিষয়টা আপাতত ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়াই তিনি শ্রেয় বলে মনে করেছেন। এটাই তো ধরতে হবে। যারা কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী হন তাদের মন্ত্রগুপ্তি শপথ নিতে হয়, জানেন তো। পদে থাকাকালীন যে সমস্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য তাদের কানে আসবে, সেই সমস্ত কথা পদ থেকে চলে গেলেও সারা জীবনে 5 কান না করার শপথ নিতে হয়। কুণাল ঘোষ কোনোদিন মন্ত্রী হননি, কিন্তু তা বলে মন্ত্রগুপ্তির শপথ কি কারোর কাছ থেকে নেননি? একের পর এক বিধায়ক সাংসদ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগে ব্যস্ত, তখন কুণাল ঘোষ তার নেত্রীর প্রতি কিন্তু আস্থা রেখেছেন। ফলে নেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ কিছু না বলছেন বা অনুমতি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কুণাল ঘোষ মুখ না খুলতেই পারেন। এটা তো একজন দলের একজন একদম শৃঙ্খলাবদ্ধ সৈনিক সুলভ ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে তিনি না বললেও বলার বা ইঙ্গিত দেওয়ার লোকের কি অভাব রয়েছে? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরা তাহলে আছেন কি করতে? এবং সত্যি কথা বলতে কি, কুণাল ঘোষের হয়তো আজকে সত্যিই কিছু বলার নেই, কারণ যতক্ষণ না আচাচ্ছে ততক্ষণ তো কিছু বলার নেই। হতেই পারে এই মুহূর্তে তার দল যদি কংগ্রেসে আশ্রয় পায়, দলনেতা ওই সেনাপতি এবং দলনেত্রী তারা যদি সবাই মিলে ওই কংগ্রেসের আশ্রয়ে যেতে পারেন, অন্তত একটা প্ল্যাটফর্ম তো পাবেন তারা। তারপর আবার নব উদ্যমে পরবর্তী ক্ষেত্রে কী করবেন না করবেন সেই ভাবনা চিন্তা করতে পারেন। কিন্তু তারা ওই স্টেশনে বা ওই ট্রেনে উঠলে ট্রেনে যারা বসে রয়েছেন তাদের সিট নিয়ে টানাটানি পড়বে না তো। সুতরাং শুভঙ্কর সরকার বা অধীর চৌধুরীরা কি বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। শুভঙ্কর সরকার বলছেন কাল কি হবে সেটা আজ বলা সম্ভব নয়, মানে আজ যেটা জল্পনা কাল সেটা সত্যি হতেও পারে, এরকম সম্ভাবনাটা খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি জিইয়ে রাখলেন। আর দ্বিতীয়ত অধীর চৌধুরীর বক্তব্যটা তো এই পরিস্থিতিতে আরও বেশি গুরুত্ব এবং আরও বেশি ইঙ্গিতপূর্ণ। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বলেছেন তার সাথে তৃণমূলের রাজনৈতিক বিরোধিতা ছিল, তিনি তৃণমূলের আগ্রাসন থেকে তার দল কংগ্রেসকে রক্ষা করতে চেয়েছিল। তার মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই কংগ্রেসে যোগ দেন, তাহলে অধীর চৌধুরীর কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ মমতা অভিষেক যদি কংগ্রেসে মিশে যান তাহলে তাদের হাত থেকে কংগ্রেসকে বাঁচানোর প্রশ্নটাই তো আর থাকে না। আবার উল্টোটাও সত্যি, দলের মধ্যে থেকেই যদি তারা আগ্রাসন চালাতে থাকেন, পুরনো অভ্যেসটা যদি বজায় রাখেন, তাহলে তো তখন তাকে আর দলকে নয় নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এবার এই দুজনের কথাকেই যদি কংগ্রেসের তরফ থেকে এখন পর্যন্ত দেওয়া বার্তা বলে ধরে নিই, তাহলে ধরতে হবে দিল্লির লাড্ডু হয়ে গেছে গোটা ব্যাপারটা।
কেউ না কেউ খাবেন এটা তো বুঝতে পারছি, এবং কেউ না কেউ খেলে কেউ না কেউ পস্তাবেন এটাও বুঝতে পারছি। মানে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খাবেন এবং কংগ্রেসে গিয়ে ইগো বিসর্জন দিয়ে অস্তিত্ব রক্ষার চেষ্টা করবেন তারা, আর নয়তো যে মমতা অভিষেককে দুদিন আগেও শুভঙ্কর সরকার বা অধীর চৌধুরী দুর্নীতিগ্রস্ত বলে গালমন্দ করেছেন, তারা তাদের বরণ করে নিতে বাধ্য হবেন। এবার বরণ করতে গিয়ে তাদের স্খলন হবে কিনা, মানে নিজেদের পদচ্যুতি হবে কিনা, সেটা তো আবার পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। কারণ ওই যে বললাম, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, সেখানে কাল কি হবে সেটা বুক ঠুকে কেউ বলতে পারেন না। पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज, संभावनामय शिल्प है। तो कल कुछ भी हो सकता है। जो आरएसएस का विचारधारा और भाजपा का जो तानाशाही, इसका विरोध में हमारा नेता, देश का नेता जननायक राहुल गांधी का जो लगातार लड़ाई, कोई कॉम्प्रोमाइज कभी नहीं किया, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। जिसका दम नहीं है वो कांग्रेस में नहीं आएगा। আমার সঙ্গে তৃণমূল নেতা নেত্রী, তৃণমূল পার্টি কোনো ব্যক্তিগত বিরোধিতা বৈরতা কোনোদিন ছিল না, আজও নেই। আমি সে রাজনীতি করি না। কিন্তু আমি যখন কংগ্রেস করেছি বা আমি যখন কংগ্রেস দায়িত্বে ছিলাম, তখন আমি দেখেছি কংগ্রেসটাকে খতম করার চেষ্টা করছে, তাই সেটাকে মোকাবেলা করার চেষ্টা করেছি, কংগ্রেসকে রক্ষা করার চেষ্টা করেছি। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করেছি। আমি শুনছিলাম অধীর চৌধুরীর বক্তব্যটা এবং শুভঙ্কর বাবুর বক্তব্যটা, দুটোই দেখুন, দুটোর মধ্যেই কিন্তু আরও বেশ কিছু ইঙ্গিত লুকিয়ে রয়েছে। শুভঙ্কর বাবু তিনি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে প্রয়োজন হলে যদি তাদের বশ্যতা স্বীকার করে, মানে তার দলের কাছে এতদিন কী ছিল, ইনডিজোটের মধ্যে তৃণমূল ছিল, কিন্তু বারবার তৃণমূলের তরফ থেকেই সবাই দাবি করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দেশের 1 নম্বর বিরোধী নেত্রী, একমাত্র বিরোধী নেত্রী বললেও কম বলা হয়, এবং তারই একমাত্র মুখ্যমন্ত্রী, মানে তখন মুখ্যমন্ত্রী আর কি, মুখ্যমন্ত্রীর পদ থেকে গিয়ে সোজা প্রধানমন্ত্রীর পদে বসার যোগ্যতা রয়েছে, এটাই বলার চেষ্টা করেছিলেন তারা। আজকে চান্স পেয়েই শুভঙ্কর সরকার বলে দিলেন যে তাদের আসলে গোটা ব্যাপারটা মেনে নিয়ে ঢুকতে হবে, যে আসলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা একমাত্র রাহুল গান্ধীরই আছে। এবার প্রধানমন্ত্রী হবেন না হবেন সেটা তো পরের কথা, কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে তাকে কে আটকাচ্ছে, তাকে কেউ প্রজেক্ট করতে কে আটকাচ্ছে? এবার বিরোধীদের তরফ থেকে তাকে যদি প্রজেক্ট করা হয় তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন এবং কোনো রকম সেক্ষেত্রে তার প্রতিবাদ, প্রতিরোধ এই সমস্ত কিচ্ছু করবেন না। এটা মেনে নিলেই তো হয়ে গেল বশ্যতা শিকার। আর অধীর চৌধুরী তিনি কিরম বলার সময় প্রথমে বলে দিলেন, দেখলেন তো, যে কোনো দিন তার সাথে তৃণমূলের কারোর নাকি কোনো বিরোধী ছিল না। ভাবা যায়, পরেরটা ঠিক আছে যে তিনি দলকে বাঁচাতে লড়েছিলেন, কিন্তু সেটার মধ্যে জোরটা কম। এটা কিন্তু আমরা সাম্প্রতিককালে এই যখনই তৃণমূল হেরে গেছে তারপরই একের পর এক তৃণমূল নেতার মুখ থেকে কিন্তু আমরা শুনতে শুরু করেছিলাম, এই দলটায় আমরা কথা বলতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো, বিজেপি কি অসাধারণ কাজ করে। শুভেন্দু অধিকারীর ব্যাপারে তাদের চিরকালই একটা সফট কর্নার ছিল। তিনি যেরকম ভালো একজন দুর্দান্ত একজন মুখ্যমন্ত্রী হবেন এটা কিন্তু তারা জানতেন। এই যে এই কথাগুলো, এগুলোকে ফিলার বলে, ফিলার পাঠানো বলে, অর্থাৎ রাস্তা পরিষ্কার করে রাখা, যে কোনোটাতেই যাতে তার কোনো অসুবিধে না হয়। অধীর চৌধুরীর যদি কারোর সাথে কোনো সম্পর্কের সংঘাত না থাকে তাহলে তো কোনো মিটেই গেল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে এলে তিনি তো তাকে অভ্যর্থনা জানাতেই পারেন। এবার কিভাবে আসবেন, কোন পদে আসবেন, আদৌ পদে আসবেন না সহযোগী হবেন, এগুলো তো সব পরবর্তী প্রশ্ন, কিন্তু তাদের সঙ্গে আসবেন এটা কিন্তু প্রত্যেকের বক্তব্য থেকে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে। অধীর চৌধুরীর কথা শুনে না ওই জন্য গীতার শ্লোক মনে পড়ে যাচ্ছে। ওই ভাগবত গীতার 4th অধ্যায়ের 8ম শ্লোকে বলা আছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্বহম
পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মং সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর সহজ সরল বাংলা অর্থ হলো, যখনই পৃথিবীতে ধর্মের পতন ঘটে এবং অধর্ম বা পাপের বাড়াবাড়ি হতে থাকে, তখন ঈশ্বর নিজে অবতীর্ণ হন ওই অসাধুদের হাত থেকে সাধুদের রক্ষা করতে। অধীর চৌধুরী যদি ভাবেন তিনি ধর্মযুদ্ধের সৈনিক, তাহলে তো কিচ্ছু বলার নেই। তিনি তার কাজ করেছেন। মা ফলেষু কদাচন কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন। তিনি তার কর্ম করে যাচ্ছেন, অতীতেও করেছেন, ভবিষ্যতেও করবেন। তখন সংঘাত ছিল, এবার অভ্যর্থনা হবে, এই তো, আর কি। তাছাড়া অধীর চৌধুরীর পক্ষে মমতা অভিষেককে মেনে নিতেও তো সেইভাবে কোনো অসুবিধা থাকার কথা নয়। মানে আপনি যদি টেকনিক্যালি দেখেন, মানসিকটা ছেড়ে দিন, রাজনৈতিক নেতাদের মন, তাদের এই যে বিভিন্ন ইগো, তাদের ভাবনা চিন্তা আদর্শ, এগুলো সম্পর্কে মোটামুটি সাম্প্রতিককালে মানুষজনের খুব পরিষ্কার ধারণা হয়ে গেছে। সুতরাং ওটা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। কিন্তু অসুবিধাটা নেই কেন, টেকনিক্যালি নেই কেন বললাম? কারণ কংগ্রেসের সাংগঠনিক পরিকাঠামো যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তারা দলের মধ্যে আসেন আর কি, আদৌ সহযোগী হিসেবে না থেকে একদম সরাসরি, মনে করেন যে শুধু একটুখানি, এটাও হতে পারে জানেন তো, বলতে বলতে হঠাৎ মনে পড়লো, দেখবেন চলন্ত বাসে উঠেছেন কখন, দেখবেন লাফ দিয়ে কেউ সচরাচর ওঠে না। লাফটা দেয় কিন্তু তার আগে বাসের হ্যান্ডেলটা ধরে দুপা দৌড়ে নেয়, অর্থাৎ বাসের গতির সঙ্গে সেই গতিটা নিজের শরীরে নিয়ে এসে তারপর একটা লাফ দিয়ে টুক করে উঠে যায়। যারা ঝট করে এক লাফে বাসে উঠতে যায় তাদের কিন্তু হাত ফসকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, মুখ থুবড়ে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। যারা একদম খুব পারদর্শী তারা কিন্তু খানিকটা দৌড়ে নিয়ে তারপর ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেইটা মাথায় রাখেন যে প্রথমে খানিকটা বাসটা এই হ্যান্ডেলটা ধরেই খানিকটা দৌড়ে নেবেন হয়তো সহযোগী হিসেবে, তারপর টপ করে লাফ দিয়ে উঠে পড়বেন, তাহলে কারোর কোনো ঝটকা লাগবে না, কোথাও হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে না, মুখ তুবড়ে পড়ার সম্ভাবনা থাকবে না। সব কিন্তু হতে পারে, তার মানে এটা মনে হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদের, এই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ওই সহসভানেত্রী বা সাধারণ সম্পাদক, যেগুলো শোনাটোনা যাচ্ছে আর কি, এরকম যদি হনও, তাহলে তো সাংগঠনিক ধারে ও ভারে অধীর চৌধুরী এই মুহূর্তে তাদের থেকে এগিয়ে থাকবেন। কেন বলছি? কারণ অধীর চৌধুরী কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। মমতা বা অভিষেক কংগ্রেসে গেলেও সেই ঐতিহাসিক কমিটিতে এক্ষুনি ঠাঁই পাবেন কিনা সেটা বলা সম্ভব নয়। ফলে অধীর চৌধুরীর দিক থেকে কোনো সমস্যা নাও থাকতে পারে। হ্যাঁ, যদি সেটাও হয়ে যায়, ওই বললাম রাজনীতিতে কোনো কিছুই চূড়ান্ত নয়, তাহলে খুব সিম্পল ব্যাপার, তার কপাল পুড়ল আরেকবার বলে ধরতে হবে। কিন্তু তিনি কি করবেন, তার কি হবে, সে তো পরের প্রশ্ন। বিভিন্ন জেলার কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস কর্মীরা, তাদের কি হবে? তারা তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কোনোভাবেই মানসিকভাবে মেনে নিতে পারবেন না। এই দুজন যদি সত্যিই তাদের দলে আসেন, তাহলে তারা কংগ্রেস থেকে পদত্যাগ করবেন। কারণ সাম্প্রতিককালে গত 15 বছরে যারা ওই তৃণমূলের স্রোতে ভেসে না গিয়ে এই কংগ্রেসের সেই ডুবন্ত নৌকোটাকেই আঁকড়ে ধরেছিলেন, সে তার দাঁড় বাওয়ার চেষ্টা করেছেন, তারা তো জানেন তাদের ওপর কী কী রকম আক্রমণ নেমে এসেছিল, সেগুলো তারা সহ্য করেছেন, নেতৃত্বকে করতে হয়। ফলে তাদের গোটা ব্যাপারটা মেনে নিতে অসুবিধে থাকতেও পারে। এবং এই কথাটা আমি বলছি তার কারণ এটার একটা প্রেক্ষাপট রয়েছে। আপনি একটু খেয়াল করে দেখুন, যখন বামেদের সাথে কংগ্রেসের জোট হয়েছিল তখন কি শোনা গেছিল? 2016 শোনা গেছিল যে বামেরা রেজিমেন্টেড পার্টি হিসেবে তারা ওই কংগ্রেসের প্রার্থীরা যেখানে যেখানে ছিলেন জোটের প্রার্থী হিসেবে তাদের ভোট দিয়েছিলেন। কিন্তু যেখানে বামেদের প্রার্থী ছিল জোট প্রার্থী হিসেবে, কংগ্রেসিরা কিন্তু তাদের ভোট দেননি। এটা সবাই দুপক্ষই মেনে নিয়েছিলেন। মানে কংগ্রেসিরা তাদের মানসিকতায় 34 বছরে যে বামেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের সহযোগী হিসেবে মানতে পারেননি। ওই 34 বছরটা জাস্ট চুটকি মেরে ভুলে যেতে পারেন।
ঠিক একইভাবে এরা এই 15 বছরটা ভুলে যেতে পারবেন কি? সুতরাং তারা যে কথাগুলো বলছেন সে কথাগুলোকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী এদের প্রশ্ন করতেই পারেন যে আপনারা থেকেই বা পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি উপকার হচ্ছিল, এবং রাহুল গান্ধী তাদের স্মরণ করিয়ে দিতে পারেন 3 বছর আগের একটা ঘটনা। 2023 আগস্টে লোকসভা নির্বাচনের আগে বম্বেতে ইন্ডিয়া ঐক্যের বৈঠক বসেছিল। বৈঠকের আগে দিল্লিতে গিয়ে কাক ভরে রাহুল গান্ধীর সাথে বৈঠক করেছিলেন অভিষেক কংগ্রেসকে 3টি আসন ছেড়ে জোট করার প্রস্তাব দেন, কিন্তু রাহুল জানিয়েছিলেন অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করে তার সাথে কথা বলে তিনি জানাবেন, এবং শেষ পর্যন্ত 2024 ওই জোটটা হয়নি। কংগ্রেস তার ফলে কি হয়েছিল, বাংলায় 1-এ নেমে এসেছিল, অধীর নিজের কেন্দ্রেই হেরেছিলেন, আর তৃণমূল 29-এ পৌঁছে গেছিল। এরপর 2025 7ই আগস্ট রাহুল গান্ধীর নৈশ বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। তখন বিহারে SIR চলছে, আর অভিষেকের পকেটে তখন লোকসভা নির্বাচনে বাংলার সাফল্য। অভিষেক রাহুলকে কিন্তু সেখানে বুঝিয়ে দিয়েছিলেন যে বিজেপিকে ঠেকাতে কোন কৌশল অবলম্বন করা উচিত। রাহুল গান্ধী সে কথাটা বিভিন্ন জেলার কংগ্রেস নেতাদের স্মরণ করিয়ে বলতেই পারেন এখন তো প্রতিশোধের সময়। সেদিন যারা তাদের দলকে ভিক্ষা দেওয়ার মতো 3টি আসন দান করবেন বলেছিলেন, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিত্রাণের পথ খুঁজতে, অস্তিত্ব বাঁচাতে কংগ্রেসেরই সাহায্য চাইতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মানে এটা নিশ্চিতভাবেই এটা রাজনীতিতে কিন্তু একটা বড় আত্মতুষ্টি, এর থেকে বড় আর কিছু হতে পারে না। কিন্তু তারই একই সঙ্গে আরেকটা অঙ্কেও কি তারা ওই তাদের দলের কর্মীদের মনে করিয়ে দিতে পারেন কি, দেখো যত যাই করো তৃণমূলের 41% ভোট তো এখনও রয়েছে, অন্তত এই বিধানসভা ফলের ভিত্তিতে। হ্যাঁ, বামেদেরও এরকম 36-37% ভোট ছিল যখন 2011 সালে তাদের ক্ষমতায় গেছিল, এবং তারপর সেটা ক্রমশ কমতে 5% এসে দাঁড়িয়েছে, 4% এসে দাঁড়িয়েছে, এটা বাস্তব। ফলে এই যে ভোট পার্সেন্টেজটা, এটা ক্ষমতায় থাকা তৃণমূলের ভোট, এটা ক্ষমতাহীন তৃণমূলের ভোট কিনা সেটা বলা খুব মুশকিল। কিন্তু এটাও ঘটনা, ভোট যদি থেকে থাকে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভোট ছিল। সুতরাং সেই ভোটটা যদি এইবার আর কোথাও যাওয়ার জায়গা না পেয়ে কংগ্রেসে চলে আসে তাদের পিছু সেটা কংগ্রেসের জন্য তো লাভ বই ক্ষতি নয়। সেই জন্যই সত্যি কথাটা বোধহয় প্রদীপ ভট্টাচার্যই বলেছেন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির মতে কংগ্রেস হচ্ছে নীলকণ্ঠ, বিষ পান করার অভ্যেস শতাব্দী প্রাচীন দলটার আছে। এবার এটা বলার মধ্যে দিয়ে তৃণমূলকে মানে তৃণমূল নেত্রীও বলা যাবে কিনা সেটা নিয়েও তো মুশকিল, কারণ যেভাবে ঋতব্রতরা তারা দল বিরোধী দল নেতার তকমা সব মোটামুটি নিয়ে নেওয়ার পথে হাঁটছেন, এরপর শুধু জাস্ট ওই প্রতীকটা নেওয়া বাকি। একইভাবে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যেভাবে সাংসদরা ইধার উধার চলে যাচ্ছেন, পুরো উল্টো দিকে এনডিএতে গিয়ে বসে আছেন, সবাই তো তৃণমূল দলটার মালিকানা নিয়ে চলে গেছেন, এটাই তো বলছেন সবাই। তাহলে যে দলটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মিশে যাবেন বা সঙ্গী হবেন, যেরকমই হোক আর কি, সেটাকে আদৌ তৃণমূল বলা যাবে কি না সেটা নিয়ে তো সংশয় আছে। সুতরাং সেটা নিয়ে যদি প্রশ্ন থাকে তাকে এক্ষুনি দলনেত্রী কী করে বলি, মানে তৃণমূল নেত্রী কীভাবে বলি। কিন্তু যাই হোক, এটা তো আপনার আমার সমস্যা, আমরা কি বলবো না বলবো, টেকনিক্যাল আটকাচ্ছে তো। কিন্তু প্রদীপ ভট্টাচার্যের দেখলাম এই সমস্ত সমস্যাই নেই, তিনি কিন্তু ঘুরিয়ে যেটা বললেন, আসলে আবার বিষ পান করতে চলেছে কংগ্রেস। মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভোটে হেরেছে বলেই আসছে, এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই, হেরেছে তাই আসছে দুবেলা করে, আগে তো কোনদিন আসেনি এরকম ভাবে। মমতার কোনো কার্যকলাপের উপর কেউ কোনো বিশ্বাস করতে পারে না, কারণ মমতার বিশ্বাসযোগ্যতা ভারতবর্ষের রাজনীতিতে এতটুকু নেই, তলানিতে ঠেকে গেছে, এতটুকু নেই। যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা নিশ্চয়ই সবাইকে জানাবে, মানে ঔপচারিক মানে ফর্মালি সেটা বলবে, যখন বলবে তখন বলবো আপনাদেরকে যা বলার। কংগ্রেস তার এই দীর্ঘ অববাহিত বহু সময়ে বহুবার বিষ পান করেছে,
এবং নীলকণ্ঠ হয়েছে। এটা আজকে নয়, এটা 140 বছরে বহুবার হয়েছে। সুতরাং কংগ্রেস যদি মনে করে যে এটাতে ভবিষ্যতে সুবিধা হবে, ভালো হবে, কংগ্রেস ক্যান ডু। দেখুন, সেই নচিকেতার গানটা মনে পড়ে যাচ্ছে, শুধু বিষ দাও, অমৃত চাই না। এইটাই হচ্ছে মজাটা, জানেন তো। দেখুন, কেউ অমৃত যে চাইছেন, আবার যারা বিষ পান করতে চাইছেন তারা ডেফিনেটলি হয়তো এক্ষেত্রে অমৃত চাইছেন না, কিন্তু যারা ঢুকতে চাইছেন তারা যে অবশ্যই অমৃতের খোঁজ করছেন, অমৃতের খোঁজেই যে ওখানে যাচ্ছেন, সেটাই তো পরিষ্কার। অস্তিত্ব যখন সংকটে, মুমূর্ষু দল, তখন ওই মৃত সঞ্জীবনী সুধাটা খুব জরুরি। অমৃত কুম্ভ কোথায় আছে, সেই অমৃত সন্ধানটা তারা এখন যেভাবেই মরিয়া হয়ে খুঁজে বার করতে চাইছে। দেখা যাক, জল্পনার জল যখন গড়ায় তখন সেই জল কখন কোন দিকে যাবে, কোন দিকে গড়িয়ে যাবে, তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে এই ক্ষেত্রেও কী হবে সেটাও দেখা যাক। এই যেরকম শোনা যাচ্ছে, কংগ্রেসের কাছে রাজ্যসভার একটা টিকিট চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের জন্য না। তিনি তো এখন আপাতত লোকসভা সাংসদ আছেন, যদিও সেইটারও একটা জায়গায় সংশয় মনের মধ্যে খচখচ করছে, শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু আপাতত যেটা শোনা যাচ্ছে, ওই রাজ্যসভার টিকিটটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চেয়েছেন। কি অবস্থা না! বিধানসভার ভোটে পর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী কি এমন অবস্থা করে দিলেন যে তাকে চেয়ে চিনতে রাজ্যসভার টিকিট নিয়ে তার ওই সর্বভারতীয় ক্ষেত্রে নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে হবে। 21-এ তবু শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসতে পেরেছিলেন, কিন্তু এবার তো সেই উপায় নেই। আর দ্বিতীয়ত, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় পরিষদীয় দলের যা অবস্থা, তাতে এ রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রাজ্যসভায় যাওয়াটা খুব কঠিন, এটাও খুব পরিষ্কার। সুখেন্দু শেখর রায়ের মতো সাংসদ যদিও ইস্তফা দিয়েছেন, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা পরিষ্কার করার জন্যে না, বরং বিজেপির বা বিজেপি মনোভাবাপন্ন কারুর রাস্তা পরিষ্কার করার জন্য, সেটা বলাই বাহুল। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদ্বন্দ্বিতা করেনও, তাহলে যে আরেকবার তাকে লজ্জার মুখে তার দলেরই বিধায়করা ফেলে দেবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? একজন প্রার্থীকে জেতাতে তো ন্যূনতম 49 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। খাতায় কলমে তৃণমূলের 80 জন বিধায়ক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 20 জন বিধায়কের সমর্থনও আছে কিনা সেটা নিয়ে তো বিরাট বড় একটা প্রশ্নচিহ্ন আছে। তাহলে এই পরিস্থিতিতে যদি কংগ্রেস শাসিত কেরল, কর্ণাটক বা তেলেঙ্গানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার জন্য নির্বাচিত হতে পারেন, তাহলে তার থেকে ভালো রিহ্যাবিলিটেশন প্যাকেজ বা পুনর্বাসন প্যাকেজ তার জন্য আর কি হতে পারে? এবার সেই পুনর্বাসন প্যাকেজটা আদায় করে আনতে অভিষেককে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ আগামী 18 তারিখ রাজ্যসভার ভোট এবং সব রাজ্য থেকেই প্রার্থীদের নাম চূড়ান্ত। ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় যাওয়াটা খুব মুশকিল। কিন্তু একটা কথা আছে না, বেটার লেট দ্যান নেভার। সেটা যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কংগ্রেসে যেতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কংগ্রেসের জন্য উইন উইন সিচুয়েশন, কারণ যতদূর সম্ভব আপাতত অভিষেকও বাংলায় ফিরতে খুব একটা আগ্রহী নন বলেই শোনা যাচ্ছে। একে তার মাথায় একাধিক মামলার খাড়া, অন্যদিকে রাস্তায় বেরোলে জনতা যেভাবে এখন ওই বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে উঠেছেন, যে খেলাগুলো ভালো বা খারাপ, হ্যাঁ, ডিম ছোড়া, এটা পুষ্টির পক্ষে কতটা খারাপ, যেখানে বাচ্চাদের মুখে দুটো ডিম ভাত তুলে দিতে পারলে অনেক ভালো হয়, সেখানে নেতাদের যাদের পুষ্টির কোনো অভাব নেই তাদের ডিম ছুঁড়ে কী উপকার হবে সেটা নিয়ে তো প্রশ্ন থাকতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, এই অভ্যেসটা হয়ে গেলে লোকজন তো যেখানে সেখানে মানে খেলার বোর্ড খুঁজে নিতে পারে। ফলে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে না এলে সেটা এড়াতে পারেন। হ্যাঁ, যদিও তিনি বলেছেন যে তিনি কালকে ফিরবেন, কিন্তু যদি বাংলার বাইরে থাকেন তাহলে একই সঙ্গে তিনি অনেকগুলো বিষয়কে এড়িয়ে যেতে পারবেন। আর
সেই সুযোগে প্রদেশ কংগ্রেস প্রয়োজনীয় রদবদলটাও সেরে ফেলতে পারে। হ্যাঁ, শোনা যাচ্ছে শুভঙ্কর সরকারকে সরিয়ে অধীর চৌধুরীকে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হতে পারে। এবার এইটা যদি হয় সেটাও তো একটা খুব ইন্টারেস্টিং মুভ হবে। কেন বলছি, একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখুন। এইবার এই ভোটের আগে যখন শুভঙ্কর সরকার যখন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন, তখন কি শোনা গেছিল, এবার কংগ্রেসের ধরনটাই বদলে যাবে, কংগ্রেস এবার জোটপন্থী হবে। কারণ শুভঙ্কর সরকার তিনি কিন্তু তৃণমূলের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। তার মধ্যে তৃণমূল সম্পর্কে একটু নরম ভাব ছিল। গরম ভাব কার ছিল? অবশ্যই অধীর চৌধুরী। এবার যখন তৃণমূল নরম হয়ে দলের কাছে এসছে, তখন অধীর চৌধুরীকে যদি ফের প্রদেশ কংগ্রেস সভাপতি করে দেওয়া হয়, তাহলে প্রশ্ন উঠবে, এটা কেন? এটা কি ওই নরমে গরমে সামলে রাখার জন্য হিট ট্রিটমেন্ট দেওয়া হবে? এবার হ্যাঁ, ডেকে নিয়ে এসে ছেঁকা দেওয়ার বন্দোবস্ত করা হবে কংগ্রেসের পক্ষ থেকে। এটা কি তাহলে প্রতিশোধ বলে ধরতে হবে? যারা একটা সময় তাদের দল থেকে ভেঙে এসে তাদের দলকেই অপ্রাসঙ্গিক শূন্য করে দিয়েছিল সংখ্যার বিচারে, তাদেরই কি বাস্তবে সুযোগ পেয়ে ফের একবার পুনর্মূষিক ভব, এটা বোঝাতে চাইবে কংগ্রেস? এই রকম পরিস্থিতিতেই তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল গড়েছিলেন। তার জন্য কি আবার সেই পরিস্থিতি ফিরে আসবে? এবং তার থেকেও বড় কথা, এটা ভাবার বা এটাকে এড়িয়ে যাবার পরিস্থিতি বা সুযোগ তার সামনে আছে কিনা। আচ্ছা, একটা কথা বলুন তো, এইগুলো শুনলে মনে হচ্ছে না যে মানে প্রশ্ন উঠতেই পারে তো যে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী তারা কি দুটো নৌকোয় পা দিয়ে চলতে চাইছেন? একদিকে তারা মমতা অভিষেককে কংগ্রেসে ফেরাতে চাইছেন, অন্যদিকে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ফিরিয়ে এনে বামেদেরও কোনো বার্তা দিতে চাইছেন কি তারা? এই প্রশ্নটাও তো উঠবে। কোনো একটা বৃহত্তর ঐক্য। এবং খেয়াল করে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যেদিন পরাজয়ের পরে বললেন বাম অতিবাম সবাইকে সঙ্গে নিয়ে তিনি চলতে চান, আন্দোলনটা করতে চান, তখন আরেকজন ব্যক্তি গৌতম দেব সেই কবে তিনি বলেছিলেন যে বামেদের সামনে এসে হাত পাততে হবে, সেটাও তো সত্যি হয়ে গেছিল। অধীর চৌধুরী বলেছিলেন কংগ্রেসের সামনে হাত পাততে হবে, সেটাও সত্যি হয়ে গেছে। তা দুই ভবিষ্যৎ দ্রষ্টার তাদের বক্তব্যগুলো যখন মিলে যাচ্ছে, তখন একটা সামগ্রিক মেলবন্ধন হয়ে গেলেও যেতে পারে। এ রাজ্যে বামেদের সঙ্গে নিয়ে চলারই তো পক্ষপাতী অধীর চৌধুরী। তাহলে সেই তাগিদটাও কি একটু বেশি? এইটাই কিন্তু আমাদের মনে হচ্ছে, জানেন তো। কারণ ওই যতই প্রদীপ ভট্টাচার্য তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ নেতা, তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং কংগ্রেসটাকে খুব ভালো করে চেনেন। তিনি কিন্তু জানেন কংগ্রেসের পক্ষে ক্ষমতার বাইরে থাকাটা খুব কঠিন এবং ক্ষমতায় থাকার জন্য তাদের সমস্ত সম্ভাব্য সমীকরণই করতে কোনো অসুবিধে থাকার কথা নয়। তাই সেই সৌজন্যেই এই সমীকরণটা আয় সবে সহচরী হাতে হাতে ধরি ধরি এইরকম করে এখানে একটা ইন্ডিজোট তৈরি করে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সমীকরণটাই কি আজকের পর আচমকা প্রাসঙ্গিকতা ফিরে পেয়ে যাচ্ছে? আমাদের কিছু যায় আসে না, কিন্তু এটা ঠিক যে মানুষের কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, মানুষের কাছে খারিজ হয়ে গেছে। তো সে কোথায় যাবে, তাকে কে নেবে, কেনই বা নেবে, নেবার তো কথা না। কিন্তু যার দুর্নীতি নিয়েই যার সারা রাজনীতির জীবন, সে কখনো বিশ্বাসযোগ্য হবে না। আশ্চর্যের, দুঃখের, পরিতাপের বিষয়, তৃণমূল কংগ্রেস একটা নতুন সরকারের আঁতুর কাটার আগেই উবে গেল। তো অ্যাস্ট্রোলজার হিসেবে আমরা সবাই ফেল করেছি, এত দ্রুত হবে সেটা আমরা কেউ বুঝতে পারি না। এবার আসি তখন যে কথাটা বলছিলাম সেই বিষয়ে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যসভার সদস্য পদ চাইতেই পারেন, কিন্তু তার নিজের কি হবে? দেখুন, সত্যিই যদি তৃণমূল
কংগ্রেসের সাথে একটা সমঝোতায় যায়, তাদের জোট সঙ্গী হয়, তাদের নেতৃত্ব মেনে নেয়, তাহলে একরকম। কিন্তু যদি তৃণমূল সত্যিই মিশে যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই কংগ্রেসে মিশে যান, তাহলে কিন্তু তাদের জন্য একটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। এবং তারা যদি সহযোগী হতে চান, সেক্ষেত্রেও তাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো এক্ষেত্রে আর নতুন করে হারানোর কিছু নেই নিজের দলটাকে ছাড়া, মানে তৃণমূলকে ছাড়া। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তো সাংসদ পদটাও হারাতে হতে পারে। কারণ আপনারা খেয়াল করে দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদাররা যদি নির্বাচন কমিশনের দ্বারস্থ হন, যদি তারা তৃণমূলের প্রতীকটা পেয়ে যান এবং যদি তারাই আসল ওই তৃণমূল হয়ে যান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো যেভাবেই যেতে চান আর কি, মানে যদি জোটেও যেতে চান তাহলে তো হুইপ অনুযায়ী তারা উল্টো দিকে চলে যাবে। হুইপ অগ্রাহ্য করলে তো একইভাবে তাদের ওপর খাড়া নেমে আসতে পারে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু না থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ নিয়ে সংশয় তৈরি হয়ে যেতে পারে। ফলে তাকেও তো নিজের জন্য একটা বন্দোবস্ত করতে হবে। অবশ্য যেভাবে আমরা এর আগের দিন তার খোঁজে পুলিশ, সিআইডি যাবতীয় বন্দোবস্ত আমরা দেখলাম, তাতে ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে খুব সংশয় আছে। আরও একটা কথা, কেন ওই বলছিলাম তো এতক্ষণ ধরে যা বলছি যে কেন তৃণমূল, মানে বারবার কিছু করার নেই। দেখুন, এতদিন ধরে যারা তৃণমূলের নেত্রী সেনাপতি হয়ে বসে আছেন এবং খাতায় কলমে তৃণমূলটা যাদের ওপরেই দাঁড়িয়েছিল, তাদের তো এই মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব না। তাদের সাথে তৃণমূল নামটা কিন্তু যে যাই করুন কেড়ে নিতে পারেন, নাম প্রতীক সবই কেড়ে নিতে পারেন, কিন্তু নামটা তো এসে যাবে না, এই সম্পর্কটা কি করে আলাদা করবেন? তো যাই হোক, যদি নাম প্রতীক সব পেয়ে যান, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তৃণমূলের যাবতীয় তহবিল অর্থাৎ কোষাগার, সেটাও কিন্তু মমতা অভিষেক বিরোধী তৃণমূল পেয়ে যেতে পারে। বছরখানেক আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসেব অনুযায়ী তৃণমূলের পুরো সম্পত্তির মূল্য 1018 কোটি টাকার মতো। এখন শোনা যাচ্ছে যে সেই টাকাটা ওই ধরুন 1600 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে, তার সাথে সুদ টুদ যদি ধরেন 1800 কোটির কাছাকাছি। ভাবতে পারছেন পরিমাণটা? কমিশনে এই হিসেবটা যখন জমা পড়েছিল আগেরটা, তখন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এবং জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য সই করেছিলেন। এবার দুজনের মধ্যে অরূপ বিশ্বাস কোথায় আছেন কেউ জানে না, আর চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন ঠিকই, কিন্তু তৃণমূলের কোষাগার রক্ষার ক্ষমতা তার হাতে নেই। কারণ প্রতীকের মতোই যেদিকে পাল্লা ভারী, দলের তহবিল তো সেদিকেই গড়িয়ে চলে যেতে পারে। কমিশন তৃণমূলের তহবিল ব্যবহারের অধিকার ঋতব্রত কাকলি শিবিরকে দিয়ে দিলে, আপনারা বলতেই পারেন যেরকম ইচ্ছে মতো দেওয়া যায় নাকি। আপনারা ভুলে যাবেন না, তৃণমূলের তহবিলের মধ্যে কিন্তু ইলেকট্রাল বন্ডের মাধ্যমে পাওয়া টাকা পয়সাগুলো রয়েছে, একদম খাতায় কলমে সব কিছু। এবং এগুলো আইনত তো দলের যারা নেতৃত্বে থাকবেন তাদেরই প্রাপ্য। অতীতে কিন্তু এরকম উদাহরণ রয়েছে। ফলে কংগ্রেস ভেঙে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস বা তামিল মানিলা কংগ্রেস গড়েও ফের কংগ্রেসে ফিরে যাওয়া প্রণব মুখোপাধ্যায় বা পি চিদম্বরমকে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে তো ফিরতে পারেন, কিন্তু তাকে প্রায় দেউলিয়া হয়ে ফিরতে হবে। এবং যেতে যেতে তিনি দেখবেন কেউ কথা রাখেনি। যে সুস্মিতা দেবকে কংগ্রেস থেকে তৃণমূলে এনে তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন, আজ তাঁর দুর্দিনে সেই সুস্মিতা দেবও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং দিয়ে কি করেছেন জানেন? অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করে বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি করেছে। কিছু ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণ আছে যেটার জন্য আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথা বলেছেন কিনা, আমি ওনার সঙ্গে কথা বলেছি কিনা, এটা নিয়ে আমি কোনো রকমের স্টেটমেন্ট দিতে চাইনি। তার সেলফ রেসপেক্ট রয়েছে, ডিগনিটি বোধ রয়েছে,
তার পক্ষে মমতার সঙ্গে তৃণমূলের সঙ্গে থাকা সম্ভব নয়, তাই সুস্মিতা দেব এমপি হিসেবে রিজাইন করেছে, ঠিকই করেছে। আমার সিচুয়েশনটা বাকিদের সঙ্গে তুলনা হয় না, কারণ আমি আসামের, আমার রাজনীতিটা আসামের, এটা আপনি মানছেন তো? হ্যাঁ, তো বেঙ্গলে কি হচ্ছে এটা একটা অন্যরকম ব্যাপার, আর আসামে কি হবে তৃণমূলের থেকে বা তৃণমূল ছেড়ে এটা অন্যরকম ব্যাপার। कांग्रेस की नेता की बेटी होने के चलते हर जगह जान पहचान तो थी, और बस उसको इस्तेमाल करते हुए कभी कांग्रेस पार्टी की एमपी, कांग्रेस पार्टी के महिला प्रधान, राष्ट्रीय महिला प्रधान, कभी टीएमसी, अभी टीएमसी से बीजेपी। तो ये अवसरवादियों के बारे में क्या कहें मैं? बीजेपी नीले जाबेन। See, I'll tell you something. একটা পলিটিশিয়ানের সবচেয়ে বড় উইকনেস হলো স্পেকুলেশন। সো ডোন্ট আস্ক মি টু স্পেকুলেট। দেখুন, ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই কিন্তু একের পর এক উইকেট হারাচ্ছেন। প্রথমে সুখেন্দু শেখর রায়, তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন, তারপর কাকলি ঘোষ, পার্থ ভৌমিক, সব মিলিয়ে 20 জন সাংসদ নাকি চিঠি লিখে দাবি করেছেন যে তারাই আসল তৃণমূল, যদিও সেই চিঠিটা বারবার তৃণমূল দেখতে চেয়েছে বা কোনো পক্ষ থেকেই সেই চিঠিটা কিন্তু সামনাসামনি এসে পৌঁছয়নি, কিন্তু দেওয়া হয়েছে বলে অন্তত কাকলি ঘোষ দাবি করেছেন। এবার সেটা চিঠিটা দেখতে পেলে আমরা আপনাদের দেখাবো এবং বলতে পারবো যে সত্যি সত্যি তাতে কজনের সই আছে। অথবা এরকমও হতে পারে এই চিঠিটা কিন্তু আমরা স্পিকারের কাছ থেকেও শুনিনি, স্পিকারের অফিস থেকেও শোনা যায়নি যে সেরকম চিঠি কিছু জমা পড়েছে। হতেই পারে যখন 20 জনের কথাটা বলেছেন তখন অপেক্ষা করছেন চিঠিটা পড়বে আজ নয় কাল, এটা ধরেই নিয়েছেন, তাই 20 জন হয়ে গেলে তারপর জমা দেবেন, এটাই হয়তো তারা ভাবছেন। অথবা ঠিক যেরকম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারকে চিঠি লিখে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা বলেছিলেন এবং তাতে 70 জন বিধায়কের সই আছে বলে জানিয়েছিলেন, যার জন্য তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে, বাড়ির ভেতরের অফিসে, সেখানে গিয়ে সিআইডি কালকে ওই রকম তোড় জোর করে তল্লাশি করে এলো এবং যার জন্য তারা বারবার ডাক পাঠাচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার 3 বার সেই ডাককে উপেক্ষা করছেন। সেই রকম পরিস্থিতিতে যাতে পড়তে না হয় তাই চিঠি লেখার কথাটা বলেছেন, কিন্তু চিঠিটা কেউ এখনও দেখাতে পারছেন না। হয়তো 20 জন সত্যি সত্যি সই করলে সেটা প্রকাশ্যে আসবে। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই কিন্তু এটা জেনে গেছিলেন যে হার উইকেট পড়ছে। বিজেপি নেতারা আড়ালে আবডালে কি বলছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু দিল্লি থেকে কলকাতায় ফিরে এসছেন, সেহেতু এবার এখানে আরও উইকেট হারাবে তৃণমূল, বাংলায়। উনি যেখানে থাকবেন ওই অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়ের মতো সেখানেই নাকি ভাঙন তৈরি হবে। এমনিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যত দিন যাবে ততই বিধানসভার ভেতরে তাদের শক্তি বাড়বে। তার মানে এটা কি? ঋতব্রতর দাবি মতো আসল তৃণমূলের শক্তি বাড়বে। সত্যি বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যিই কংগ্রেসে যান তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বলতে কোনো অসুবিধাই হবে না যে আমাদের কোনো শাখা নেই। আদিগঙ্গার পাড়ে কালীঘাট ব্রাঞ্চটা ছিল, এখন সেটা উঠে গেছে, বন্ধ করে দিয়েছি। সত্যি বলতে কি, আদিগঙ্গার পাড়ে তৃণমূলের আদি স্রোতে যে পলি জমছে সেটা আরেকজন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। TV9 বাংলাকে সাক্ষাৎকারে শতাব্দী রায় বলেছেন তিনি স্রোতের সঙ্গে চলেছেন, যেদিকে স্রোতের টান বেশি সেদিকে তিনি আছেন। এরকম সততা খুব কম দেখা যায় রাজনীতিকদের মধ্যে, জানেন তো। সোজা সবটা করে কি সুন্দর বুঝিয়ে দিলেন যে তারা কোন দিকে চলেন। এবার ওই যে 20 জনের কথা সই করেছেন বলে শোনা গেছে তার মধ্যে একজন শতাব্দী, এটা তো তার কথা থেকে পরিষ্কার হয়ে গেল। অন্তত তার সইটা নিয়ে কোনো রকম হয়তো জল্পনা কল্পনা করার জায়গা নেই এবং এটাও পরিষ্কার করে দিয়েছেন। এটা খুব ভালো লেগেছে আমার। রাজনীতিতে আদর্শ কোনো কথাই নয়, বরং যেটা আমরা বলেছি সেটাই সত্যি। নেতাদের কাছে একটাই জিনিস শেষ কথা, ক্ষমতা। যেদিকে থাকলে ক্ষমতা ভোগ করা যাবে বা যেদিকে থাকলে নিজেকে বাঁচানো যাবে তারা সেদিকেই থাকতে পছন্দ করেন এবং সেক্ষেত্রে প্রকাশ্যেই নিজেদের ঝাঁকের কই বলতে লজ্জা পান না।
তুই পরের পর ভুল করো এবং ভুলকে সমর্থন করো, তাহলে তো শেখার মানে প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু জায়গায় বলতে গেলে বলতে দেওয়া হতো না, যদি আপত্তিজনক কী প্রবলেম হচ্ছে শোনা হতো না, শুনলেও স্টেপ নেওয়া হতো না। তুমি যদি ভাবো যে আমি শেষ কথা শুনতে হবে, সেই জায়গা থেকে সবাই বিদ্রোহ হয়ে উঠেছে। হ্যাঁ, মানুষ তো এমনিতেও ফ্লোটিং, তারা কাজের সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকে, তো সবাই আলাদা আলাদা করে যোগাযোগ করেছে, কিন্তু আরও আসবে, এটা আমি শুনছি। নিজের ভিডিও নিজেকেই ভাইরাল করতে দেখেছেন কাউকে? যারা নেগেটিভ পাবলিসিটি বেশি পছন্দ করেন তারা এটা কৌশলে করে থাকেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি নিশ্চয়ই নেগেটিভ পাবলিসিটিটা চাইবেন না, কিন্তু তিনিও তো একটা অদ্ভুত জিনিস করেছেন। তিনি মহারাষ্ট্র কংগ্রেসের এক পদাধিকারীর পোস্ট করা ভিডিও রিপোস্ট করেছেন। কোন ভিডিও জানেন? কাকলি ঘোষ দস্তিদারের ওই নারদায় টাকা নেওয়ার সেই ভিডিও, যে ভিডিও এতদিন কাকলির বিরুদ্ধে ব্যবহার করা হতো, সেই ভিডিও কাকলি নিজেই শেয়ার করেছেন। আর তারপর কি লিখেছেন জানেন? ওই দিনটাকে জীবনের অন্ধকারতম দিন বলে তিনি আক্ষেপ করেছেন। নিজেরই এক সময় সহকর্মী নাকি তাকে ফাঁদে ফেলেছিলেন, এবং সেই জন্য তিনি বলেও দিয়েছেন যে ভবিষ্যতে এই ভুলটা আর কেউ করবেন না। এবং তার সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার প্রশ্নও তুলেছেন কে এই টাকা জুগিয়েছিল। মানে কাকলি ঘোষ দস্তিদার পাবলিসিটি চাইছেন, কিন্তু সেটা নেগেটিভ বা পজিটিভ সেটা ঠিক পরিষ্কার করছেন না। মানে নারদের নেগেটিভ প্রিন্ট বা অন্ধকার ছবিটাকে তিনি যে পজিটিভ বা স্পষ্ট করতে চাইছেন এটাও হতে পারে, অথবা এটাও হতে পারে এই নেগেটিভ ব্যাপারগুলো নিজেই সামনে এসে দেওয়ার পর আপনি আর নতুন করে তাকে কি বলবেন। দেখবেন ওই মারছি ব্যাপারটা ওই মেরে দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি এফেক্টিভ। তাই জন্য যদি একবার কেউ মার খেয়ে যান তারপর তো অকুতভয় হয়ে যে তার নতুন করে বলার কিছু থাকে না। এবার কাকলি ঘোষ দস্তিদারও কি তাই করলেন? একবার যখন পরিষ্কার করে দিলেন গোটা ব্যাপারটা, যেটা তার বিরুদ্ধে সব থেকে বেশি এতদিন পর্যন্ত ব্যবহার করা হয়েছে, সেটাই যেটা বা ব্যবহার করা হতে পারতো আবার নতুন করে। কারণ সদ্য যেরকম দেখলাম আমরা জুন মালিয়ার একটা, এবার এই ভোটের ফল বেরোনোর আগের একটা ভিডিও, যেখানে তিনি ওই ডিজে বাজানোর কথা বলেছেন, বা 5 তারিখের পর কিভাবে তারা হিসেবগুলো বুঝে নেবেন বিজেপির ওপরে, সেইগুলো দলীয় কর্মীদের মানে বুঝিয়ে দিচ্ছিলেন আর কি। সেই ভিডিওটা এখন সামনে চলে এসছে, এবার তিনিও কিন্তু সই করেছেন বলে শোনা যাচ্ছে আর কি। ফলে কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে ওই ভিডিও যে আবার ভাইরাল হতে পারতো এটাই স্বাভাবিক। কাকলি ঘোষ দস্তিদার নিজেই ভাইরাল করে দিলেন, এরপর আর কি বলবেন তাকে? মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা সহ্য করতে পারতো না, যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার, সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিংয়ের মাধ্যমে ইউজ করা হয়েছিল, এক্সচেঞ্জ অফ 65 লাখ এবং 13 জন লোককে টার্গেট করা হয়েছিল। উনি এই ব্যাপারে ওনার চাচার সঙ্গে কথা বলেনি, জনাব ফুলাদাকে, বাড়ির পাশে থাকে। আমার একটা কেস হয়েছিল, সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম, কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছেন। দেখুন, আজকে মোটামুটি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার থেকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘটনাচক্রে হয়তো সাম্প্রতিককালে প্রথমবারের জন্য ভোটের ফল বেরোনোর পর শুভেন্দু অধিকারীকে হয়তো একটুখানি প্রচারের দিক থেকে একটু পেছনে ফেরা দিয়েছিলেন। সেটা আন্দাজ করেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে একটা নতুন পরিচয় দান করলেন। মানে যেভাবে দেবতারা বরদান করেন, নরেন্দ্র মোদী আজ শুভেন্দু অধিকারীকে ওই ঝালমুড়ি বানানোর সুযোগ করে দিয়ে ওই পেছন থেকে সামনে প্রচারের আলোয় নিয়ে চলে এলেন। ফের মোদী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে স্থায়িত্বকালে জওহরলাল নেহরুকে টপকে গেছেন। সেই উপলক্ষে দিল্লির ভারত মণ্ডপমে সব বিজেপি আর এনডিএ শাসিত মুখ্যমন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিং ছিল। সেখানেই ঝালমুড়ি স্টল দেওয়া হয়েছিল। এবং খেয়াল করে দেখুন, বাংলার সেই যে ঝালমুড়ি খেয়েছিলেন তারপর থেকে কিন্তু বিজেপির হয়তো প্রতীক বদলে ঝালমুড়ি হয়ে যেতে হবে বা থিম। নরেন্দ্র মোদী ওখানেও শুভেন্দু অধিকারীর হাত থেকেই ঝালমুড়ির প্লেট নিলেন। মানে বাংলা ঝালমুড়ি কিছুতেই তিনি ভুলতে পারছেন না। বাংলার রাজনীতি ওই ভারত মণ্ডপমে প্রাধান্য পেয়ে গেল, এবং সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন যে বাংলাটা এবার অন্তত এই সর্বভারতীয় ক্ষেত্রে এবার কিন্তু
নতুন পরিচয়ে আসতে চলেছে ওই শুভেন্দু অধিকারীর মতোই। এই ঝালমুড়ির ঝাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবধিও পৌঁছেছে। দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড়ির ঠোঙাটা আরেকটু ঝাল করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একটা অভিজাত হোটেলে তার সঙ্গে বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, গোলাম রাব্বানি, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। এবার ঘটনাচক্রে দেখুন, আজকেই তো আবার মন্ত্রিসভা গঠিত হয়েছে, মানে দপ্তর বন্টন হয়েছে। রবীন্দ্র জয়ন্তীতে শুভেন্দু শপথ নিয়েছিলেন, নরেন্দ্র মোদী নেহরুকে টপকে যাওয়ার দিন দপ্তর বন্টন হলো। আর শুধু বন্টন নয়, নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে দপ্তর বদলও হলো। ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর ইন্দ্রনীল খাঁ হলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ারাষ্ট্রমন্ত্রী। তার মানে মেসিকাণ্ডের ফাইল তিনিই দেখবেন। তবে সব থেকে ঝামেলার ফাইলটা পড়েছে স্বপন দাশগুপ্তর হাতে। রাসবিহারের বিধায়ক অর্থমন্ত্রী হয়েছেন, মানে লক্ষ লক্ষ কোটির দেনা মাথায় নিয়ে হাজার হাজার কোটির খয়রাতি করতে হবে তাকে। অঙ্কটা মেলানো যে কি কঠিন সেটা তিনি হয়তো নিজেই উপলব্ধি করবেন। এবার তিনি কত স্মুথলি গোটা ব্যাপারটা করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, সেটার পরে কিন্তু আগামী দিনে আমাদের এখানে এই যাবতীয় যে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সেগুলো কিভাবে হবে সেটা হয়তো নির্ভর করবে। আর শারদ দত্ত মুখোপাধ্যায়, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, তার কাজটাও তো কম কঠিন নয়। স্বাস্থ্য দপ্তরকে পুরো আইসিইউতে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল সরকার। তারপর তিলোত্তমা কাণ্ড, থ্রেট কালচার, কি ছিল না, মানে এই রুগ্ন শরীরকে চাঙ্গা করা কিন্তু সহজ নয়। যদিও দপ্তর বন্টন দেখে বোঝা গেল যে বিজেপি সরকার সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দুটো দপ্তরে দুজন আলাদা মন্ত্রী করা হয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন আর উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এখানে একদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ব্যালেন্স করা হয়েছে, আর অন্যদিকে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষাকে দুটো আলাদা আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং হয়তো ঘটনাচক্রে এরা দুজনেই আরএসএস ঘনিষ্ঠ, এইভাবে বলা যেতে পারে যে আরএসএস নিজেদের হাতেই হয়তো, নিয়ন্ত্রণেই হয়তো শিক্ষাটাকে রেখেছে। এবার এটার মধ্যে আরেকটা দিকও আছে জানেন, আরএসএস রেজিমেন্টেড, বামেরাও রেজিমেন্টেড পার্টি বলেই পরিচিত ছিল। এবার দেখুন, বাম জমানার শিক্ষা বন্দোবস্তেই কিন্তু বিজেপি ফিরে গেল। রাজ্যে জাতীয় শিক্ষানীতিও কার্যকর করা হবে, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। মানে শিক্ষামন্ত্রী যারা হয়েছেন তাদের ওপর দ্বিমুখী চাপ। এক তো ছাত্রছাত্রীদের সরকারি স্কুলমুখী করতে হবে, আর দুই, নিয়োগ দুর্নীতির ক্ষত মুছে এসএসসি টেটের মতো বন্দোবস্তগুলো চিরস্থায়ী করতে হবে, মানে নিয়মিত করতে হবে। বিজেপি কিন্তু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসছে, সেটা মাথায় রাখতে হবে। চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে যাতে বয়স পেরোনো আন্দোলনকারীরা পরীক্ষায় বসতে পারে। এবার প্রতি বছর চাকরি দিতে হলে বেতন বাবদ খরচ বাড়বে। এবার সেই বাজেটের বন্দোবস্ত করা কিন্তু স্বপন দাশগুপ্তর কাছে আবার চ্যালেঞ্জ হয়ে যাবে। এবার তারপর সপ্তম বেতন কমিশন, বকেয়া ডিএ সবই রয়েছে। মানে সব দপ্তর স্বপন দাশগুপ্তর কাছে দাবি করবে। এবার স্বপন দাশগুপ্ত ঠিক করতে হবে কার দাবি কিভাবে তিনি পূরণ করবেন। বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষ মুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষ মুক্ত। ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকম ভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রকমের জাগলারি করতে হবে, কারণ প্রথম কথা অনেক জায়গায় লিকেজেস আছে।
যেটাকে ট্রান্সমিশন লস বলতে পারো, সেই লিকেজেস গুলোকে যতটা সম্ভব বন্ধ করা। সিঙ্গুর আর নো সিঙ্গুর টাটাদেরকে ফিরিয়ে আনতেই হবে। সিঙ্গুরও হতে পারে, সিঙ্গুর ছাড়াও তো হতে পারে। টাটার তো সো মেনি ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, তো সেইগুলো হতে পারে, আসতে পারে। আর কোনো জায়গায় কেউ বিনিয়োগ করার আগে তো তারা সার্ভে করে, তো খবর নাই ইত্যাদি প্রভৃতি। তো সুতরাং তারা যখন দেখবে যারা ছেড়েছিলেন তারা ফিরছে, টাটা ফিরছেন, তখন তারা নিজেরাও উদ্যোগী হবেন এখানে বিনিয়োগ। মানে প্রচুর পরিমাণ পুণ্যকর্ম করার টার্গেট রয়েছে এই বিজেপির সরকারের সামনে। পাপের ভিতের ওপর পুণ্য করা যায় বলুন তো, কিন্তু সেটাই তো করতে হবে। পাপের ওপর পুণ্যর ইমারত খাড়া করতে গেলে সেটা কিন্তু বেশ কঠিন কাজ, সেটা বোঝা যাচ্ছে ওই ক্যানিংয়ের মাতলা নদীর চরে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস নিজের প্রয়াত মার স্মৃতিতে চাঁদমণি দাস বৃদ্ধাশ্রম তৈরি করেছেন ওখানে। নদী বুঝিয়ে নদী ধ্বংসের পাপের ওপর বৃদ্ধাশ্রমের পুণ্য করতে চেয়েছিলেন তিনি। ফল কী হয়েছে? এবার মহকুমা শাসক বৃদ্ধাশ্রমকে নোটিশ পাঠিয়েছে। তাতে আশ্রমিক বৃদ্ধ বৃদ্ধারা তারা অস্তিত্বের সংকটে পড়েছেন। মানে ভাবুন তো, বুড়ো মানুষগুলোকে সামনে রেখে হয়তো সহানুভূতির রাজনীতি করার চেষ্টা হচ্ছে, পুণ্য অর্জনের চেষ্টা হচ্ছে, এবং তার ফাঁকে পাপগুলোকে লোকানোর চেষ্টা হয়েছে। রাজনীতিকদের এই স্বাধীনতাটা রয়েছে, কিন্তু বুড়ো বুড়িগুলোকে এরকম বিপদের মুখে না ফেললেই কি চলতো না? যদি এরকম পুণ্য করতেই হতো, তাদের পাপের ভাগিদার না করে অন্য কোথাও কি তাদের জন্য একটু বন্দোবস্ত করতে হতো না? দেখুন, আশা দিয়ে আশাচ্যুত করাটা সেটা কিন্তু আরও বড় পাপ। কোথায় যাব আমরা, কোথায় যাব? আমাদের তো কোথায় যাবো, আমরা কোথায় যাবো? ভগবান মানুষ আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার নেই। চোখে জল নিয়ে কাতর আবেদন করছেন যারা, তারা অসহায়, যাদের আশ্রয় বলতে এই চাঁদমণি দাস বৃদ্ধাশ্রম। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ব্যক্তিগত বৃদ্ধাশ্রম। জনা 20 বৃদ্ধ বৃদ্ধার আশ্রয়স্থল। কেউ সোদপুরে থাকতেন, কেউ দমদমে, তো আবার কেউ ক্যানিংয়ের প্রান্তিক কোনো গ্রামে। বিনা পয়সায় মাথা গোজার ঠাঁই, খাওয়া দাওয়া থেকে পর্যাপ্ত চিকিৎসা, সবটাই মিলত ওই বৃদ্ধাশ্রমে। হাসি মুখে ছিলেন প্রবীণ নাগরিকেরা। কিন্তু আচমকাই বিনা মেঘে বজ্রপাত। তৃণমূলের ভরাডুবি, তার থেকেও বড় হয়ে উঠল বিগত শাসক দলের নেতা মন্ত্রীদের একের পর এক দুর্নীতির অভিযোগ। কারো বিরুদ্ধে নদী বুঝিয়ে রিসর্ট বানানোর অভিযোগ, কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার তোলা নেওয়ার অভিযোগ, কারো নামে আবার উৎসবের নামে দুর্গাপুজোটাই বেচে দেওয়ার অভিযোগ। একের পর এক যেমন ধরা পড়েছেন, তেমনই চলছে ডিম থেরাপিও। কথায় বলে, ঝুড়ির একটা পচা আম বাকি আমগুলোকেও পচিয়ে দেয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের ঝুড়ি ভর্তি পচাই পচা। তাহলে কি পরেশরামের এই বৃদ্ধাশ্রমেও দুর্নীতির বীজ? বিজেপি অভিযোগ তুলে প্রশাসনকে চিঠি দিয়েছে। উঠছে মাতলার চর বোঝানোর অভিযোগ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বৃদ্ধ বৃদ্ধারা, কারণ তাদের আর কোথাও যাওয়ার নেই। এখানে কতদিন আছেন আপনি? 3 বছর। 3 বছরের বেশি আছেন। কোথায় বাড়ি আপনার? দমদম ক্যান্টনমেন্ট। ডাক্তার আসে এখানে? ডাক্তার আসে, কিন্তু 2 মাসের পর আসছে। আচ্ছা আচ্ছা, মানে ভোটের পরে, তাই তো? ভোটের পরে। না কেন ভাঙবে? আমরা তো এখানে এসছি থাকতে, আমাদের তো কেউ নাই দেখার, সাথে আমাদের কেউ নাই, তাই জন্যই তো এখানে এসছি আমরা থাকতে। সরকারের কাছে কি চাইবেন? বলবো আমরা এখানেই থাকবো। এখানে সঠিক পরিষেবা পান? খাওয়া দাওয়া, ওষুধপত্র? এখানে সব কিছু খুব ভালোবাসে। আমরা কোথায় যাব? আমাদের তো কোথায় যাব? বৃদ্ধাশ্রমের আড়ালে কারচুপি অথবা কারচুপিহীন বৃদ্ধাশ্রম, কোনটা ঠিক? বিচারের ভার প্রশাসনের কাঁধে। অভিযোগ ওঠার পর চিঠি পৌঁছেছে বৃদ্ধাশ্রমে। প্রশাসন দেখবে সবটা। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক বলছেন, সব নথি ঠিকঠাক আছে। হঠাৎ করে এই 4 তারিখের পরে 1 মাস হলো, আজকে এত বড় একটা অন্যায়, এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে ভিডিও,
প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। কিন্তু ওদের মনে ঝড় বইছে। যদি কিছু অনৈতিক বের হয়, যদি শেষ ঠিকানাটাও চলে যায়, জীবনের শেষ প্রান্তে ফের একবার সব হারানোর কান্না সেই সহনাগরিকদের বইতে হবে নাকি? সেখানে বাবা মারা কাঁদছেন এবং তারা জড়িয়ে ধরে একটা কাতর আর্জি, আমাদেরকে অনাথ করে দেবেন না। তো এই সরকার তাদেরকে অনাথ করবে কিনা সেই প্রশ্ন থাকলো। কোথায় যাবো আমরা, কোথায় যাবো? আমাদের তো কোথায় যাবো, আমরা কোথায় যাবো? ওই বৃদ্ধাদের সঙ্গে আমাদের প্রতিনিধিও কাঁদছিলেন। স্বাভাবিক, মানুষ তো। একজন সাধারণ মানুষ হিসেবে হয়তো দেখছিলেন যে কিভাবে রাজনৈতিক নেতারা আমাদের সাধারণ মানুষকে যখন তখন পথে নিয়ে এসে ফেলেন, আশা দেন, আশাচ্যুত করেন। বিভিন্ন কলকারখানা বন্ধ হয়েছে, অসংখ্য শ্রমিক পরিবার তারা বেকার হয়ে গেছে। কলকারখানা বন্ধের দায় যাতে তাদের ওপর না বর্তায়, তাই জন্য তাদের হকার বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে সেখানে বসতে দেওয়া হয়েছে। আজকে আবার তাদের সেই স্থানচ্যুত যখন হতে হচ্ছে, তখন একইভাবে প্রশ্নগুলো তুলতে ইচ্ছে করছে। দায়টা কার? যারা তাদের এইভাবে একটা অনিশ্চয় ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলেন, দায়গুলো কি তাদেরও না? অন্যের দিকে দায় তোলার আগে সবাই কি একবার নিজেদের দায়টা ভেবে দেখবেন না?